পৃথিবীর সবচেয়ে বড় আর উত্তপ্ত মরুভূমি সাহারা। যেদিকে চোখ যায় শুধু দিগন্তজোড়া বালি, যেখানে জীবনের মূল ভিত্তি। পানি সোনার চেয়ে দামি, কিন্তু যদি বলি এ ঘনঘনে বালির নিচেই লুকিয়ে আছে মিষ্টি পানির এক বিশাল সাগর, যা দিয়ে আমেরিকার সবকটি গ্রেট লেকস একসাথে ভরে ফেলা সম্ভব। শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও এটি লিবিয়ার বাস্তবতার অংশ। ভাবুন সে দেশটির কথা, যার 90% এলাকায় মরুভূমি এবং যেখানে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী নেই। জনসংখ্যা বাড়ার সাথে সাথে মাটির নিচে সীমিত পানিও ফুরিয়ে আসছিল, যা দেশটিকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছিল। ঠিক তখনই এক অবিশ্বাস্য স্বপ্ন দেখেন দেশটির নেতা মোহাম্মদ গাদ্দাফি। মরুভূমির গভীর থেকে পানি তুলে এনে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার এক দুঃসাহসিক পরিকল্পনা। জন্ম নেয় গ্রেট ম্যান মেড রিভার, এ মানব ইতিহাসের অন্যতম উচ্চবিলাসী এক প্রকল্প, যা পরিচিতি পায় বিশ্বের 8ম আশ্চর্য হিসেবে। আজ আমরা জানব সে অবিশ্বাস্য প্রযুক্তির কথা, যা এই লুকানো সম্পদকে মাটির উপরে নিয়ে এসেছিল, এবং দেখব কিভাবে একসময়ের আশীর্বাদ এখন এক করুণ পরিণতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। গল্পের শুরুটা হয় 1953 সালে। লিবিয়ার মরুভূমিতে তখন পুরোদমে চলছে তেল খোঁজার কাজ। ইঞ্জিনিয়ার আর ভূতাত্ত্বিকরা তেলের সন্ধানে মরুভূমির গভীরে ড্রিলিং করছিলেন, কিন্তু তেলের বদলে তারা যা খুঁজে পেলেন তা ছিল তার চেয়ে অনেক বেশি মূল্যবান। এক বিশাল ভূগর্ভস্থ পানির ভাণ্ডার, যা সাহারার বালির নিচে হাজার হাজার বছর ধরে লুকিয়েছিল। এই বিশাল পানির আধারটির নাম নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম। এটি পৃথিবীর বৃহত্তম জীবাশ্ম বা ফসিল ওয়াটারের ভাণ্ডারগুলোর মধ্যে অন্যতম। ভূতাত্ত্বিক গবেষণা বলছে এই পানি আজ থেকে প্রায় 10,000 বছর বা তারও বেশি পুরনো। সে সময় সাহারা মরুভূমি ছিল সবুজ ও উর্বর এক এলাকা। তখনকার বৃষ্টি আর নদীর পানি ধীরে ধীরে মাটির নিচে জমা হয়ে এই বিশাল জলাধার তৈরি করেছিল। এর বিস্তৃতি প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার, যা লিবিয়া, মিশর, সুদান এবং চাদ, এই 4টি দেশের নিচে আছে। এখানে এত বিপুল পরিমাণ পানি সঞ্চিত আছে যে আমেরিকার সবকটি গ্রেট লেকের মোট পানির সমান বলে ধারণা করা হয়। এ আবিষ্কার লিবিয়ার জন্য ছিল এক যুগান্তকারী মুহূর্ত। যে দেশটা এতদিন পানির অভাবে ধুঁকছিল, তাদের পায়ের নিচে রয়েছে এক অফুরন্ত জলের সাগর। কিন্তু প্রশ্ন ছিল একটাই, এই পানিকে উপরে তুলে আনা হবে কিভাবে? হাজার হাজার ফুট নিচ থেকে পানি তুলে শত শত কিলোমিটার দূরের শহরগুলোতে পৌঁছে দেওয়াটা এক কথায় অসম্ভব এক স্বপ্ন ছিল। তেল আবিষ্কারের পর লিবিয়ার অর্থনীতি যখন শক্তিশালী হচ্ছিল, ঠিক তখনই 1969 সালে ক্ষমতায় আসেন মোহাম্মদ গাদ্দাফি। গাদ্দাফি বুঝতে পেরেছিলেন দেশের ভবিষ্যৎ বাঁচাতে হলে পানির নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি অন্য দেশ থেকে পানি আমদানি বা ব্যয়বহুল ডিস্যালাইনেশন প্লান্টের মতো গতানুগতিক পথে না হেঁটে এক যুগান্তকারী সমাধানের কথা ভাবলেন। তার স্বপ্ন ছিল মরুভূমির গভীর থেকে পানি তুলে পাইপলাইনের মাধ্যমে দেশের কোনায় কোনায় পৌঁছে দেয়া। এই স্বপ্নের বাস্তব রূপ হলো গ্রেট ম্যান মেড রিভার, বা সংক্ষেপে GMR। 1983 সালে এই বিশাল প্রকল্পের পরিকল্পনা তৈরি করা হয় এবং 1984 সালের 28শে আগস্ট গাদ্দাফি নিজে সারির অঞ্চলে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি এ প্রকল্পকে বিশ্বের 8ম আশ্চর্য বলে ঘোষণা করেন এবং এর বাস্তবায়নের জন্য গ্রেট ম্যান মেড রিভার অথরিটি বা GMMRA গঠন করা হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল প্রতিদিন প্রায় 6.5 মিলিয়ন ঘনমিটার বিশুদ্ধ পানি মরুভূমির নিচ থেকে তুলে ত্রিপোলি আর বেনগাজির মতো বড় বড় শহরগুলোতে সরবরাহ করা। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম উচ্চবিলাসী এবং ব্যয়বহুল একটি ইঞ্জিনিয়ারিং প্রকল্প। এই প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ছিল $25 বিলিয়ন বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিবিয়া কোনো বিদেশি ঋণ বা সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজের টাকায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করে। গাদ্দাফির কাছে এটি শুধু একটি সেচ প্রকল্প ছিল না, বরং পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীলতা কমিয়ে লিবিয়ার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার এক শক্তিশালী প্রতীক ছিল। গ্রেট ম্যান মেড রিভার প্রকল্পটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কীর্তি, যার বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়। এর মূল ভিত্তি ছিল এক বিশাল পাইপলাইন নেটওয়ার্ক। প্রায় 2820 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপের এক জটিল জাল তৈরি করা হয়, যা মরুভূমির বুক চিরে উপকূলের দিকে ছুটে গেছে। এই পাইপগুলো সাধারণ কোনো পাইপ ছিল না। এক একটি পাইপের ব্যাস 4 মিটার এবং দৈর্ঘ্য 7 মিটার।
স্টিল রিইনফোর্স কংক্রিট দিয়ে তৈরি এই বিশাল পাইপগুলোর ওজন ছিল কয়েক টন। লিবিয়ার নিজস্ব কারখানায় এমন প্রায় 5 লক্ষ পাইপ তৈরি করা হয়েছিল। যে পরিমাণ স্টিলের তার এই পাইপগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে 280 বার পেঁচানো যেত। পানি তোলার জন্য মরুভূমির বিভিন্ন জায়গায় 1300-টিরও বেশি কূপ খনন করা হয়, যার বেশিরভাগ গভীরতা ছিল 500 মিটারেরও বেশি। এই গভীর কূপগুলো থেকে শক্তিশালী পাইপের সাহায্যে পানি তুলে পাইপলাইনে পাঠানো হতো। তবে এই বিশাল কাজটা মোটেও সহজ ছিল না। মরুভূমির চরম আবহাওয়া, ভয়ঙ্কর বালু ঝড় আর তীব্র গরম শ্রমিক এবং যন্ত্রপাতির জন্য এক বিরাট চ্যালেঞ্জ ছিল। কিন্তু সমস্ত বাধা সত্ত্বেও কাজ এগিয়ে চলে। 1991 সালে প্রকল্পের প্রথম ধাপ চালু হয় এবং 1996 সালে দ্বিতীয় পর্যায়ে শেষ হওয়ার পর রাজধানী ত্রিপোলি প্রথমবারের মতো এই নদীর পানি পায়। গ্রেট ম্যান-মেড রিভার প্রকল্পটি লিবিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। এটি দেশের মোট মিঠা পানির প্রায় 70% সরবরাহ নিশ্চিত করেছিল। মরুভূমির বুকে সবুজ বিপ্লব ঘটেছিল এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল। উপকূলীয় অঞ্চলে যেখানে মাটির নিচে পানি লবণাক্ত হয়ে পড়ছিল, সেখানেও বিশুদ্ধ পানি সরবরাহ স্বস্তি নিয়ে আসে। কিন্তু 2011 সালে লিবিয়ার গৃহযুদ্ধ এই স্বপ্নের উপর এক ভয়াবহ আঘাত হানে। যুদ্ধের সময় প্রকল্পটির ব্যাপক ক্ষতি হয়। ন্যাটো বাহিনীর বিমান হামলায় ব্যাগ্রা শহরে অবস্থিত পাইপ তৈরির একটি গুরুত্বপূর্ণ কারখানা ধ্বংস হয়ে যায়, যা প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং সম্প্রসারণের কাজকে মারাত্মকভাবে ব্যাহত করে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন এবং পাইপলাইন দখল করে নেয়। তারা বিরোধী নিয়ন্ত্রিত এলাকার পানি সরবরাহ বন্ধ করে দিয়ে এটিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। যুদ্ধের পর থেকে রাজনৈতিক অস্থিরতা, তহবিলের অভাব এবং নিরাপত্তার অভাবে প্রকল্পের বাকি কাজ প্রায় থমকে গেছে। একসময় যা ছিল লিবিয়ার গর্ব আর ঐক্যের প্রতীক, আজ তার রাজনৈতিক বিভাজনের এক করুণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রেট ম্যান-মেড রিভার এই প্রকল্পটি ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ উদাহরণ হলেও এর একটি অন্ধকার দিকও রয়েছে। এই প্রকল্পের পানি হলো ফসিল ওয়াটার, অর্থাৎ এটি একটি সীমিত সম্পদ। এই পানি একবার শেষ হয়ে গেলে তা আবার জমা হতে হাজার হাজার বছর লেগে যাবে। যদিও লিবিয়ান কর্মকর্তারা দাবি করেন যে এই রিজার্ভ বহু শতাব্দী ধরে চলবে, কিছু স্বাধীন বিশেষজ্ঞর মতে এটি হয়তো 60 থেকে 100 বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এই ধরনের প্রযুক্তি কি পৃথিবীর অন্যান্য মরু অঞ্চলের জন্য একটি মডেল হতে পারে, নাকি এটি প্রকৃতির বিরুদ্ধে এক ঝুঁকিপূর্ণ খেলা? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।